2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে সাবেক মেয়র ফজলে নূর তাপসের নির্বাচিত ফলাফল বাতিল করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের পর আদালত চত্বরে বিজয় মিছিল করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তবে শপথ নেয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্ত। এসএম আরিফের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে 2020 সালের 3 মার্চ ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আদালত নৌকার প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন, এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009-এর 53(2) বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় তাকে ঘিরে উল্লাস করে সমর্থকরা। রায়ে সন্তুষ্টি জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, শপথ নেওয়ার সিদ্ধান্ত নেবে তার দল। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বিশ্বে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনের উদ্বোধনীতে দেয়া বক্তব্যে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। চীন সফরে গিয়ে প্রথম দিন থেকেই ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তাই এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. পৃথিবীর জীববৈচিত্র্য হুমকির মুখে উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। Climate change and natural disasters are exacerbating this crisis. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance with an equitable distribution between adaptation and mitigation. রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এর আগে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং জুজিয়াং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াওই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।
চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বৃহস্পতিবার ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপপ্রধানমন্ত্রী ডিং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তার সমর্থন ও পরামর্শ চেয়েছেন। চীনের বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইড লাইনে বান কি মুন প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশ এখন এমন একজন নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত। তিনি বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, তবে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করতে পারত। অধ্যাপক ইউনূস বলেন, একসময় বাংলাদেশ ও কোরিয়া একই অবস্থানে ছিল, কিন্তু এখন কোরিয়া অনেক সামনে এগিয়ে গেছে। বাংলাদেশের জনগণ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব সব ধ্বংস করেছে। ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, ঈদের টানা ছুটি থাকলেও নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। নির্বাহী আদেশে ঈদুল ফিতর উপলক্ষে এবারের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ 9 দিনের ছুটি ভোগ করবেন। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাই সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। এদিন যারা অফিস করেছেন তাদের অনেকেই আবার একটু আগেভাগেই ত্যাগ করেন কর্মস্থল। শেষ কর্মদিবসে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, টানা ছুটির বিষয়টি আমলে নিয়েই নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে, এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে, চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দীর্ঘ 9 দিনের ছুটিতে দেশের অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো 2 একদিন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। এদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, 70,000 মেট্রিক টন সার এবং 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। এলএনজি করেছি, আর কতগুলো কনস্ট্রাকশন, যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টি স্টোরি বিল্ডিং পেন্ডিং ছিল, ওটা শেষ পর্যায়ে আমরা অনুমোদন করে হ্যান্ড ওভার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রী। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষ স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়তে পারছেন। সরকারের নানামুখী উদ্যোগের কারণে এবারের ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি অনেক কমে এসেছে। যথাসময়ে ছাড়ছে ট্রেন, সড়কপথেও নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন নিরাপদ করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিমুল খানের রিপোর্ট। বৃহস্পতিবার ঈদযাত্রার 4র্থ দিনে ভোগান্তিবিহীন যাত্রা শুরু করেছে নারীর টানে বাড়ি ফেরা মানুষ।
সায়দাবাদ বাস টার্মিনালে সড়ক পথে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বলছেন অতীতের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রবণতা নেই। গতবার তো অনেক বেশি নেছে, আর 900 করে নেছে, এখন কত সেটা বলতে পারি না। অনেকদিন পর ভাই 1 বছর পর বাড়ি যেতে অনেক ভালো লাগতেছে। ঈদের যাত্রার উপলক্ষে প্রচুর পরিমাণে গাড়ি বা কোনো সংকট নেই। টিকিটের দামও নিচে আছে 650 টাকা করে, গাড়ি পাইতে কোনো সমস্যা হয়নি। সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানালেন কাউন্টার সংশ্লিষ্টরা। যে ভাড়াগুলো ছিল 650 করে সরকারি রেট, আমরা ওই রেট টিকিট বিক্রি করছি। এদিকে ট্রেন যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। ভিড় বেড়েছে যাত্রীদের, তবে যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তাই ভোগান্তি নেই। এবার দেখলাম এখানে অনেক কড়াকড়ি দেখলাম, সিকিউরিটি অনেক, তো সব মিলে আর কি এবার ভালো লাগতেছে অনেক। গ্রামের বাসায় ঈদের ছুটি কাটাতে যাচ্ছি, এখানে আমার বাবা থাকে, আমার চাচাতো ভাই আরও অনেকেই থাকে, সেখানে আমার নানুদের বাসা, ওখানে যাচ্ছি ঈদ কাটাতে। আমি গ্রামে যে অনেক জায়গায় ঘুরে বেড়াবো, ঈদের ছুটিতে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমি যাচ্ছি আমার দাদু বাড়িতে। ট্রেনের শিডিউল বিপর্যয় যেন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন, এবং সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। যাত্রীদের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দের প্রিয় মুহূর্ত কাটাতে আপন নিরে ছুটছেন মানুষ। ঈদ আনন্দের শেষে রাজধানীর নগর ব্যস্ততায় ফিরতে চায় ঠিক একইভাবে। শিবুল খান, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি শুরুর একদিন আগেই রাজধানী ছেড়ে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজার পাশাপাশি চাপ দেখা গেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও নেই কোনো ভোগান্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। সেতু কর্তৃপক্ষ বলছে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর, কিন্তু ওই চালকেরা অনেক সময় বেপরোয়াভাবে চালায় গাড়ি। খুব ভালোই দেখতেছি, গাড়ি যানজট কম, রাস্তা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যাত্রী প্রচুর কম। ঈদের সময় তো যাত্রী একবারে বাড়ায়, এই জন্য চাপ হয়। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে 3,23,87,200 টাকা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এবার ঈদ যাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষেরা। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সংখ্যক প্রায় 400 পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে। চালক ভাইরা আছেন, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন তারা যেন বেপরোয়া গতিতে গাড়ি না চালায় এবং নিরাপদ দূরত্বে এবং নিরাপদভাবে যেন গাড়ি চালায়। এবং যেহেতু তারা বিভিন্ন রাস্তা থেকে বিভিন্ন এলাকা থেকে উঠে আসবে আননোন রাস্তা, সেক্ষেত্রে তারা যেন জেনে শুনে আসে। ঈদ যাত্রায় এখনও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি, তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে। পাশাপাশি ঈদ যাত্রা আনন্দদায়ক করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঈদ যাত্রায় গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘরমুখো মানুষেরা আগেভাগে বাড়ি ফিরছেন। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। ইলিয়াস কমল, মাই টিভি। জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করায় প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, দেশীয় সংস্কৃতি লালন করতে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের 4টি স্থানে একসাথে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর উত্তরখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের মানুষ দ্রুত নির্বাচন প্রত্যাশা করে, অথচ অন্তর্বর্তী সরকার তা খোলাসা করছে না। ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। তা আপনাকে দেশের মানুষ সম্মান করে,
আপনি একজন গুণীজন মানুষ, তো আপনি এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাথে স্বাস্থ্য। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে হবে, তাই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। একটা হলো আলতাফুন্নেসা খেলার মাঠ, আরেকটা হলো আজিজুল কলেজ। আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেন্যুতে সেই প্রোগ্রামটি করলে সুবিধা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে রাত অত্যন্ত মহিমান্বিত, হাজার মাসের তুলনায় উত্তম। এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। পবিত্র এ রাতে আল্লাহ নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজান। এই মাসের শবে কদরের রাতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআনের সম্মানে আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে এ রাতটিকে বরকতময় বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ 10 রাতে। পাশাপাশি বিজোড় রাতগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল ইসলাম ওই শেষের রাতটা বা আপনার লাইলাতুল কদর যেন না হারিয়ে যায় অথবা মিস না করেন, এই কারণে তিনি এতেকাফ পর্যন্ত করতেন, ঘর থেকে বের হয়ে যেতেন এবং তিনি সারা রাত ইবাদত করতেন। রমজানের প্রথম 2 দশকে কিন্তু সারা রাত ইবাদত করতেন না, কিন্তু শেষের দশকে তিনি সারা রাত ইবাদত করতেন যেন কদর রাত না হারায়। অথচ আমরা তাহলে কী করছি? আমরা তাহলে একটা উল্টা পথে আছি, ভুল পথে আছি। আল্লাহ রাসূল যেটা আমাদের কাছে চেয়েছেন আমরা তা করি নাই। আল্লাহ শেষের দশকে কদরের রাত রেখেছেন, তিনি তো প্রথম দশকে রাখতে পারতেন। যে রাতটা এত বারাকাপূর্ণ, সেই রাতে আমাদের গোটা বছরের সিদ্ধান্ত হবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটা ব্যাপারে সেই রাতে সিদ্ধান্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রজনীতে তার উম্মতকে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার কথা বলেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আপনার উম্মতকে আমি 1000 বছর হায়াত দেইনি, কিন্তু যে লাইলাতুল কদর দিয়েছি এই এক রজনীতে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দান করবেন। উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ ফ্যাসিলিটির নাম হলো লাইলাতুল কদর। এতে আল্লাহ পাকের কোরআন নাজিল হওয়ার ফয়সালা হয়েছে এবং কোরআন নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রজনীতে বিশেষ করে উম্মতকে এই ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকার কথা বলেছেন। মহামানিত্য ও পরম সৌভাগ্যের এই রাতটিতে ইবাদত বন্দেগীতে ডুবে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদী শক্তি নির্বাচনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ভ্যান শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায় না মন্তব্য করেন তিনি। এরপর আখতার হোসেন 2 শতাধিক ভ্যানে নেতাকর্মীদের নিয়ে পীরগাছা কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না, বরং ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্য দিয়ে এই গণতন্ত্রের বিজয় সূচিত হয়। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ঈদের পর এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল হবে। মামলায় আসামি সংখ্যা 8 জন। তিনি জানান, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের বিষয়টি তদন্ত চলছে। প্রসিকিউশনের কেউ জড়িত থাকার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এবার ঈদ বাজারের খবর। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ। তাই তো পবিত্র রমজানের শেষ দিনগুলো যখন অতিক্রান্ত হচ্ছে, ঠিক তখন প্রতি বছরের মতো এবারও রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে ঈদের বাজার ও কেনাকাটা। তবে নির্ধারিত মূল্যের কারণে ঈদের পোশাক কেনা নিয়ে চরম অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। তারা বলছেন, সামর্থ্যের মধ্যে সব পণ্য থাকলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে সমানভাবে। বিস্তারিত দেখুন আবু সাইদ অপুর রিপোর্টে। যেখানে যাই সেখানে ফিক্সড প্রাইস। তারপর দেখা গেছে যে মধ্যবিত্তদের জন্য তো এটা পসিবল হয়ে ওঠে না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবেই আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নতুন পোশাক আর সাজসজ্জা। তাই তো প্রতি বছর রোজার পরেই ঈদ উল ফিতরের অপেক্ষায় মুখিয়ে থাকেন সব ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবার তার ব্যতিক্রম নয়। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের ঈদের মার্কেট। শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকার মার্কেট, এমনকি ফুটপাতেও বেশ জমজমাট ঈদের বাজার। তবে ঈদের নতুন পোশাক সহ নারীদের ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণের বাড়তি দাম নেয়ার অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি মার্কেটে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মিলেও যায় এর সত্যতা। কাপড়ের মান যেমন তেমন হলেও নির্ধারিত দামের চেয়ে মন গড়া দামে বিক্রি করা হচ্ছে কাপড়, স্বর্ণালংকার থেকে শুরু করে সব ধরনের পণ্য। তবে এবছর বিদেশ থেকে তেমন কোনো পোশাক আমদানি না হলেও রাজধানীর মার্কেটগুলোতে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান সহ বিভিন্ন দেশের স্টিকার ও ট্যাগে ফিক্সড প্রাইজে বিক্রি হচ্ছে তৈরি পোশাক। কোনটি ভারতীয় সেরা ব্র্যান্ড, আবার কোনটি পাকিস্তানি। কিন্তু ভোক্তার অভিযানে বেরিয়ে এসেছে স্টিকার বাণিজ্যের থলের বিড়াল। জামা কাপড়ের বা প্যান্ট শার্টের অনেক প্রচুর দাম, তখন আমার বাধ্য বঙ্গবাজারে চলে যেতে হয়। আমরা যখন নিম্ন মধ্যবিত্তরা আসি বাজারে, মার্কেটে, তখন মনে করেন হিমশিম খাইতে হয়। ফিক্সড প্রাইসের কারণে দেখা যায় যে আমাদের যে জিনিসটা আমাদের পছন্দের সেই জিনিসটা আমরা কিনতে পারি না। সবারই উচিত যে এরকম পোশাক রাখা যে নিম্নবিত্তরা কিনতে পারবে এবং উচ্চবিত্তরা কিনতে পারবে। কাস্টমারও ইন্টারেস্ট দামাদামি করতে, দোকানদারও ইন্টারেস্ট দামাদামি করতে, এর জন্যই ফিক্সড প্রাইস হয় না। তবে সবকিছু ছাপিয়ে ঈদের পোশাক কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। আর ঈদের জামাতে অংশগ্রহণ কিংবা বেড়াতে যাওয়া সব জায়গায় ফ্যাশনে পাঞ্জাবি পরতে পছন্দ করেন তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে পাঞ্জাবির দাম বেশ চড়া, যদিও ব্যবসায়ীরা বলছেন দাম আগের মতোই আছে। কোয়ালিটি তুলনায় আমাদের রেঞ্জ ওকে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পবিত্র রমজান মাসের ২৭তম রাতে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় পবিত্র মসজিদুল হারামে ৩০ লাখের বেশি মুসল্লি একসাথে উপস্থিত ছিলেন। তারা সেখানে তারাবি ও তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদতে পুরো রাত কাটিয়েছেন। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, গতকাল বুধবারের কর্মপরিকল্পনার মধ্যে ছিল প্রতি ঘন্টায় ১,৭,০০০ ওমরা যাত্রী যাতায়াতের জন্য মাতাফ প্রস্তুত করা, যেন পবিত্র কাবাঘর ও গ্র্যান্ড মসজিদের ভেতরে স্বাভাবিকভাবে চলাচল করা যায়। তাই মসজিদের ৪২৮টি এসকেলেটর এবং ২৮টি লিফট এবং ১৩০০টি স্পিকারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ ঠান্ডা রাখতে ৯০,০০০ টন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আল্লাহর ঘরে আসতে পেরে খুশি। আল্লাহ আমাদের আশা কবুল করেছে। রমজানের শেষ 10 দিন আমি এই জায়গায় অবস্থান করতে পারছি বলে আমি গৌরবান্বিত, আমি সৌভাগ্যবান। এক হলো মক্কা এবং আরেকটা হলো মদিনা নগরী, দুইটার জন্য আমরা আসতে পেরেছি। তার জন্য রাব্বুল আলামিনের কাছে আমাদের লক্ষ কোটি শুকরিয়া। আমি দোয়া করি যারা এখনো আসতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে ভবিষ্যতে নিয়ে আসেন। এখানে যা আসলে মানুষের হৃদয় অন্যরকম অনুভূতি জানে সবার মধ্যে। নিশ্চয়ই আল্লাহ পাক তাদের ইচ্ছা সম্বন্ধে জানেন, তাদের ইবাদতকেও যা যার মাটিতে কবুল করে নিক, এই দোয়া করি এই পবিত্র মূর্তি থেকে।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দূতাবাসের কাউন্সিলর রেজাউল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদে বাংলাদেশ কমিউনিটির মোফাজ্জল হোসেন স্বপন, সোহাইল উল্লাহ, সিদ্দিকুর রহমান ইমরান এবং ডাক্তার গোলাম হাসনাইন সোহান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গানের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গার দ্য নর্থ এলাকার একটি হলরুমে কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ইসলামিক গানে নজরুলের অবদান ও তাঁর ভাবধারা নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাজউদ্দিন। আরও সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আবু মামুন মান্নান আজাদ। শুরুতে কোরআন থেকে পাঠ করেন রুহুল আমিন। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সদস্য ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেলিম আহমদ, সাব্বির আহমদ, এনায়েত হোসেন সুহেল, ফেরদৌস করিম আখনিজ, তাইজুল ফয়েজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক শাওন আহমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার, দোয়া ও আলোচনা সভা হয়েছে। শনিবার কুয়ালালামপুরের একটি হোটেলে এই আয়োজন করে সংগঠনটি। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, নবীন দল মালয়েশিয়ার শাখার সভাপতি হাশেম মোল্লার সভাপতিত্বে এবং আজিম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম খান, নাসির উদ্দিন নাসির মিনহাজ মণ্ডল। এছাড়া আবু কাউসার ভূঁইয়া, শাহ আলম বিন সিরাজ, রাজু, ইমন আলী হানিফ, জিয়াউল হক জিয়া উপস্থিত ছিলেন। চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজের শহরের স্থানীয় এক হোটেলে বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ব্যবসায়ী শাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালিউল্লাহ সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রূপু, শেখ মাহবুবুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আলামিন। বক্তব্যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রূপু তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সাথে চীন শাখা নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে তাগিদ দেন। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লাখ রিয়াল বাজেটের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল এবং এতে প্রতিযোগিতা করবে মোট ১৬টি দেশ। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নেবার কথা রয়েছে। বাংলাদেশ থেকে যাচ্ছেন হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনি সহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। পাকিস্তান থেকে অংশ নেবেন তৈমুর মির্জা, জহির কালিয়া, খুররম চাকওয়াল সহ ১৬ জন তারকা ক্রিকেটার। টুর্নামেন্টে ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাহস, কুমিল্লা স্টার্স, খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স, সিলেট স্টার স্পোর্টস বাদেও আরও ১০টি দল অংশ নেবে।